সবুজ দেশ গড়তে সবাই মিলে কাজ করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান। সচিবালয় অভিমুখে পদযাত্রার শিক্ষার্থীদের চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দিতে পারবেন বঞ্চিতরা মন্ত্রী। পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন, খাল পুনঃখনন হলে জলাবদ্ধতা হবে না, দুর্যোগ মন্ত্রী। আসসালামু আলাইকুম। নাইমাকে স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক দেশ গড়তে হলে কোমলমতি শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়তে হবে, যার জন্য দরকার নৈতিক মূল্যবোধের শিক্ষা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষায় সরকারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। শৈশবের শিক্ষা সুন্দর জীবনের দীক্ষা, এই বাক্যের মতোই প্রাথমিক শিক্ষার পাঠকে মানসম্মত মূল্যবোধপূর্ণ করার লক্ষ্য নিয়ে সারা দেশে সরকারিভাবে ৬৫,৫০০রও বেশি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এমন বাস্তবতায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে সবুজ বিদ্যালয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একযোগে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হয় ২ লাখ বৃক্ষ, যা চলমান থাকবে। যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। পরে দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রদর্শনকৃত স্টল ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন সরকার প্রধান। সেখান থেকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে খেলাধুলা, সঙ্গীত, চিত্রাঙ্কন সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী এবং সেরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের হাতে প্রধানমন্ত্রী তুলে দেন সম্মাননা। ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, শিক্ষার পাশাপাশি প্রয়োজন নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা। এ সময় মানবিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। সরকার প্রাথমিক শিক্ষকদের নানামুখী সমস্যা সমাধানের চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। সবাই সচেষ্ট হলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও জানালেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে পরীক্ষা শেষে রংপুর টাউন হল চত্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। গোপালগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। লক্ষ্মীপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমোহনী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। একই দাবিতে ফেনী ও সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। এ বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি সচিবালয়ের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি কোন পর্যায়ে? দুপুর 1টা থেকে কিন্তু শিক্ষার্থীরা সেই সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা এই 3টার দিকে সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছেন। এরপরে পুলিশ তাদেরকে এখানে আটকে দেয়। এখন তারা অবস্থান নিয়েছেন এই ঠিক শিক্ষা ভবনের সামনে। কিছুক্ষণ আগে তাদের সাথে ভুল বোঝাবুঝি হয় একটি গণমাধ্যম কর্মীদের সাথে এবং সেখানে কিন্তু একজন গণমাধ্যম কর্মীর উপরে হামলার অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে তারা আমাদেরকে শিক্ষার্থীরা এমনটি জানিয়েছিলেন যে তারা
এই সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে তাদের একটি প্রতিনিধি দল তারা কথা বলবেন, কিন্তু এখানে দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বলছেন যে তারা এই শিক্ষামন্ত্রীর সাথে এখন কথা বলবেন, কিন্তু আর এক পক্ষ সেটি চান না, তারা কিন্তু এখানে অবস্থান নিতে চান। এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই যে এখানে কিছুক্ষণ আগে শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীদের সংখ্যা কিন্তু প্রায়ই সমান ছিল, মানে খুব কম সংখ্যক ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই এখানে কিন্তু আরও 2-3টি বাস ভর্তি শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা এতক্ষণ পর্যন্ত এই রাস্তার পাশে অবস্থান নিয়েছেন, কিন্তু এখন কিন্তু তারা সেই রাস্তার মোড় আবারও ব্যারিকেড করে দিচ্ছেন এবং তারা এখানে অবস্থান নেওয়ার কথা তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে তাদের মধ্যে যেমনটি আমি বলছিলাম যে দুটি পক্ষ হয়ে গিয়েছিল, এক পক্ষ চাচ্ছেন যে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন, আর এক পক্ষ চাচ্ছিলেন যে তারা দেখা করবেন না। এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত সেই দেখা করেন এবং তারা বারবার চেষ্টা করছেন যে সচিবালয়ের অভিমুখে এই যে মিছিলটি এসেছে 3-4টি বাস নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে সেই সচিবালয়ের অভিমুখে তারা আবারও যাচ্ছেন সেই ব্যারিকেড বরাবর। এবং এখানে যদি আপনাকে দেখাতে চাই যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা না যায় এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও আরও শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং সেই সচিবালয়ের যে ব্যারিকেড দেয়া সচিবালয়ের অভিমুখে এই আইন শৃঙ্খলা বাহিনীর সেখান থেকে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যেতে চাচ্ছেন। তো এখন এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। আমরা জানছিলাম শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। প্রতিকূল আবহাওয়ার কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সাথে নির্ধারিত দিনে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে 300 বিধিতে কথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকা সহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। চট্টগ্রাম, বান্দরবন ও খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতঘরে ফিরতে শুরু করেছে মানুষ। রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি ও চট্টগ্রামের খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে। খালগুলো পুনঃখনন হলে ভবিষ্যতে এই জলাবদ্ধতা আর হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিছুতেই পিছু ছাড়ছে না দুর্গত মানুষের দুর্ভোগ। বাড়িঘর মূল্যবান সম্পদ রেখে এক কাপড়ে আশ্রয় কেন্দ্র কিংবা অন্যত্র আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেও এখন বাড়িঘরে ফিরে দেখছেন সবকিছু শেষ। চট্টগ্রামে বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হতে চলেছে জীবনযাত্রা। তবে কিছু এলাকায় এখনো রয়ে গেছে বানের পানি। রাস্তাঘাট আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে দিশেহারা অনেক মানুষ। হালিশহর ও বাঁশখালীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ক্ষয়ক্ষতিগুলো অ্যাসেসমেন্ট হচ্ছে, কৃষিতে কিরকম ক্ষতি হয়েছে, আমাদের স্কুল কলেজ কিরকম ক্ষতি হয়েছে, রাস্তাঘাট কিরকম হয়েছে, এটা আরো হয়তো 2-4 দিন সময় আমাদের লাগবে। আমরা গতকালকে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি, তারা হয়তো 2-4 দিনের মধ্যে রিপোর্ট দিলে স্ব মন্ত্রণালয় সেগুলোতে বরাদ্দ দিয়ে মেনটেন করার চেষ্টা করবে। কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনো পানিবন্দী লাখো মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। রাঙামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। মাথা গোজার ঠাঁই, জীবিকার অবলম্বন, ফসল হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বানবাসীদের। এই যে গরু ছাগল আশ্রয় কেন্দ্র রেখে আছি,
আরো সপ্তাহ নিয়ে পরে আবার এই যে সামনের সপ্তাহে আবার 4-5 দিন বৃষ্টি আছে। কিছু ঢেঁড়স করছিল, কিছু বটবুড়ি লাগাইছিলাম, কিছু পোশাক লাগাইছিলাম জমিনে। তা আমার এগুলা বন্যার সব নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ মনে করেন যে ম্যাক্সিমাম আমার ফসলগুলি থাকলে আমি লাখ 3 টাকা বেচতে পারতাম। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানে নিহত প্রায় ৮৬৫ জন শহীদদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ শহীদদের গণকবর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তারা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদদের সংখ্যা ১৪০০ হলেও প্রসিকিউশন বিভাগের তদন্তে তা আরও বাড়তে পারে। যেসব পরিবার এখনও তাদের স্বজনদের মরদেহ শনাক্ত করতে পারেননি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রায় ৮৬৫টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের ১১৪টি জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো। এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন, যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে ১৪০০ জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়। আদালত এই মামলায় আরও 10 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয়। দুপুরে স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ মাসুদ মিয়া। জমি নিয়ে বিরোধে ২০১৩ সালের গত ১৪ আগস্ট আবু জাকারিয়া মিন্টুকে আসামিরা কুপিয়ে হত্যা করে। পরদিন নিহত মিন্টুর স্ত্রী বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এদিকে খুলনার সোনাডাঙ্গা থানায় জোড়া খুনের মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দুপুরে অতিরিক্ত আদালতের বিচারক নুসরাম জাবিন এই রায় দেন। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়া হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, দেশের ঐতিহ্যবাহী জিআই পণ্য জামদানি ও বেনারসি শিল্পকে টিকিয়ে রাখা এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে সরকার কাজ করছে। একই সঙ্গে তাঁতিদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যেই ২৫০০ অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার নির্মাণ করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বায়ু দূষণের কারণে দেশের ৬টি প্রধান শহরে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ২৪২ জন এবং বছরে ৮৮,২৪০ জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন। গবেষণায় আরও বলা হয়েছে, এ সময় বায়ু দূষণ এখন শুধু পরিবেশগত নয়, জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি। তাই দ্রুত, কার্যকর ও প্রমাণভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। চাঁদপুরের মতলব পৌরসভা এলাকায় প্রায় ২,২০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে কাজ শেষ হওয়ার আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে কাজ পরিচালনা করা হয়েছে। অভিযোগের প্রতিবাদ করায় ঠিকাদার বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রেখেছেন বলেও দাবি করেন তারা। ঘটনাটি মতলব পৌরসভার শহীদ উল্লার দোকান থেকে বড়দিয়া বাজার সড়কের ইসহাক মিজির বাড়ি সংলগ্ন নির্মাণাধীন সেতুর।
দীর্ঘদিন পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। এতে মাছঘাটে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। সকাল থেকে দুপুর পর্যন্ত মাছঘাটে প্রায় 200 থেকে 300 মণ ইলিশ সরবরাহ হয়েছে বলে জানিয়েছেন আড়ত সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর এমন সরবরাহে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও উচ্চ মূল্যের কারণে সাধারণ ক্রেতাদের আগ্রহ কিছুটা কম দেখা গেছে। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ 2600 থেকে 2800 টাকা এবং 1 কেজির নিচে ইলিশের দাম 2000 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।